ইউরোপ জুড়ে সম্প্রতি একটা বেশ বড় ঘটনা ঘটছে তাই না? ফ্রান্স, পর্তুগাল, লুক্সেমবার্গ, বেলজিয়ামের মতো বেশ কিছু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার। অবশ্যই একটা বিরাট পরিবর্তন। আমাদের হাতেও বেশ কিছু সূত্র আছে, ধরুন বিভিন্ন দেশের সরকারি বিবৃতি, কিছু সংবাদ বিশ্লেষণ, গবেষণা রিপোর্ট, এমনকি কিছু সাক্ষাৎকারের অংশ আমরা দেখেছি। হুম। তো আজকের আলোচনায় আমরা এই সূত্রগুলো একটু খুঁটিয়ে দেখতে চাইছি। এই যে স্বীকৃতির ঢেউ, এর আসল মানেটা কি? মানে ইউরোপ, ইসরায়েল, ফিলিস্তিন আর ওই যে দ্বিরাষ্ট্র সমাধান, সেটার ভবিষ্যতের জন্য এর তাৎপর্য ঠিক কতটুকু, সেটাই বুঝতে চেষ্টা করব। হ্যাঁ, আর এটা তো বলতেই হচ্ছে যে দুনিয়ার প্রায় ১৪০টারও বেশি দেশ কিন্তু ফিলিস্তিনকে আগেই স্বীকৃতি দিয়ে রেখেছে। বিশেষ করে গ্লোবাল সাউথ বলুন, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, আরব বিশ্ব। ঠিক, ইউরোপই আসলে বেশ ধীরে চলছিল এতদিন, কিছুটা দ্বিধান্বিত ছিল বলা যায়। শুধু সুইডেন দিয়েছিল ২০১৪ সালে। মনে আছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন মানে ইইউ, তারা নীতিগতভাবে সবসময় দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেও সদস্য দেশগুলো কিন্তু একতরফা স্বীকৃতিটা এড়িয়েই গেছে। তাদের আশাটা ছিল যে আলোচনার মাধ্যমেই কিছু একটা হবে, তাই তো? একটা প্যাকেজ ডিলের মতো। হ্যাঁ, ঠিক তাই। একটা সার্বিক শান্তি চুক্তির অংশ হিসেবে স্বীকৃতি আসবে, এটাই ছিল ধারণা। কিন্তু দেখুন, আমাদের হাতে যে বিশ্লেষণগুলো আছে তাতে স্পষ্ট, সাম্প্রতিক গাজা যুদ্ধ আর পশ্চিম তীরে যেভাবে বসতি বাড়ছে, তাতে ওই শান্তি প্রক্রিয়া তো প্রায় থেমেই গেছে। কার্যত অচল অবস্থা। একদম। তাহলে প্রশ্নটা তো এখানেই আসছে, ইউরোপের এই যে হঠাৎ নড়ে চড়ে বসা এই স্বীকৃতির ঢেউ, এটা কি শুধু পরিস্থিতির চাপে একটা প্রতীকী পদক্ষেপ, নাকি এর পেছনে অন্য কিছু আছে, কোনো বাস্তব পরিবর্তনের সম্ভাবনা? চলুন সূত্রগুলো কি বলছে দেখি একটু। আচ্ছা, প্রথমেই যদি সাম্প্রতিক স্বীকৃতিগুলো দেখি, ফ্রান্সের কথাই ধরুন। ২০২২ সালের সেপ্টেম্বরে ওরা যখন স্বীকৃতি দিল, ওদের সরকারি বিবৃতিতে কিন্তু একটা কথা খুব জোর দিয়ে বলা হয়েছিল, কি সেটা? যে শান্তি আলোচনাকে আবার চালু করার জন্য এই পদক্ষেপটা জরুরি। একটা সূত্র বলছে ফরাসি কূটনীতিকরা মনে করছিলেন আলোচনার পথ প্রায় বন্ধ, তাই এই ধাক্কাটা দরকার। মানে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বেশি গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, ঠিক তাই। ওরা এটাও পরিষ্কার করে যে স্বীকৃতিটা প্রথমত রাজনৈতিক। এর যে কূটনীতিক বা অন্যান্য লজিস্টিক দিক, সেগুলো পরে ধাপে ধাপে ঠিক করা হবে। আচ্ছা, আর পর্তুগালের ঘোষণাটা? ওটা তো বেশ সোজা সাপটা ছিল মনে হচ্ছে। হ্যাঁ, ২০২১ সেপ্টেম্বরে পর্তুগাল যখন ঘোষণা করে, ওদের ভাষা ছিল খুব স্পষ্ট। ওরা বলছে ফিলিস্তিন একটি রাষ্ট্র এবং সেই অনুযায়ী তার সাথে আচরণ করা উচিত। এই বাক্যটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। মানে শুধু স্বীকৃতি নয়, সম্পর্কের ধরনটাও বদলাবার ইঙ্গিত। ঠিক, আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ওরা। আর শুধু এই দুটো দেশই তো নয়, লুক্সেমবার্গ, মাল্টা, বেলজিয়াম, এমনকি অ্যান্ডোরা, মোনাকোর মতো ছোট দেশগুলো এগিয়ে এলো। এটা কি একরকম বোঝাপড়া করে হয়েছে? সূত্র কিছু বলছে? দেখুন, সরাসরি সমন্বিত উদ্যোগের প্রমাণ হয়তো স্পষ্ট নয়, তবে বেশ কিছু ইউরোপীয় মিডিয়ার রিপোর্টে ইঙ্গিত আছে যে সমমনা দেশগুলোর মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছিল। বিশেষ করে গাজা যুদ্ধর পর ইইউ এর ভেতরে একটা চাপ তো বাড়ছিলই। হুম। ছোট দেশগুলো হয়তো বড়দের দিকে তাকিয়েছিল, আবার বড়রাও দেখছিল আশপাশের দেশগুলো কি করছে। কিছুটা ডমিনো এফেক্টের মতো আর কি, কিছু বিশ্লেষক এমনটাই মনে করছেন। তবে সবাই তো একই পথে হাঁটেনি। ইতালি যেমন, ওদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ওই শর্তগুলো, হামাসকে বাদ দেওয়া, জিম্মিদের মুক্তি, এটা নিয়ে বেশ কথা হচ্ছে। হ্যাঁ, ইতালির অবস্থানটা বেশ অন্যরকম। একটা সূত্র বলছে ইতালির এই অবস্থানটা শুধু হামাস বিরোধিতা নয়, এর পেছনে মেলোনি সরকারের অভ্যন্তরীণ রাজনীতি, আবার ইইউ এর মধ্যেকার যে রক্ষণশীল জোটগুলো, তাদের সঙ্গে একটা ভারসাম্য রাখার চেষ্টাও কাজ করছে। মানে মেলোনির ওই কথাটা যে স্বীকৃতি সন্ত্রাসকে পুরস্কৃত করতে পারে না, এটা তো ইসরায়েলের কথারই প্রতিধ্বনি। হ্যাঁ, কিন্তু এর মাধ্যমে ইতালি নিজেকে একটা মাঝামাঝি জায়গায় রাখার চেষ্টা করছে। মানে তারা একতরফা স্বীকৃতিও দিচ্ছে না, আবার আলোচনার রাস্তাও পুরো বন্ধ করছে না। এটা ইউরোপের ভেতরের মতপার্থক্যটাকেও বেশ স্পষ্ট করে তোলে, তাই না? ঠিক, কিন্তু মোটের ওপর দেখলে ইউরোপের মূল স্রোতে একটা বদল তো এসেইছে। ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রস্তাব পাশের ব্যাপারটা, ওটাও তো কম গুরুত্বপূর্ণ নয়। একেবারেই না।
ইউরোপীয় পার্লামেন্ট যখন সদস্য রাষ্ট্রগুলোকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করে, সেটা একটা বিরাট নৈতিক এবং রাজনৈতিক সমর্থন। আমাদের হাতে প্রস্তাবের যে খসড়াটা আছে, সেখানে খুব স্পষ্ট বলা হয়েছে দ্বিরাষ্ট্র সমাধানকে বাঁচিয়ে রাখার জন্য এই স্বীকৃতি অপরিহার্য। এই বাঁচিয়ে রাখা শব্দটা ইন্টারেস্টিং। হ্যাঁ, খুবই তাৎপর্যপূর্ণ। এর মানে দাঁড়াচ্ছে সমাধানটা প্রায় মরেই গেছে, আর স্বীকৃতিটা যেন একটা লাইফ সাপোর্ট দেওয়ার চেষ্টা। আচ্ছা, এবার একটু প্রতিক্রিয়াগুলো দেখা যাক। ইসরায়েলের প্রতিক্রিয়া তো মোটামুটি প্রত্যাশিতই ছিল, তাই না? বেশ কড়া। হ্যাঁ, খুবই কড়া। ওরা তো সরাসরি বলছে এটা সন্ত্রাসবাদের পুরস্কার। কিছু ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকের লেখায় দেখলাম তাদের মূল চিন্তাটা হচ্ছে এই স্বীকৃতি হামাস বা অন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে দেবে। হুম। আর ইসরায়েলের যে প্রতিরোধ ক্ষমতা, মানে ডিটারেন্স, সেটাকে দুর্বল করে দেবে। তাদের যুক্তি, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে এই গোষ্ঠীগুলো আন্তর্জাতিক মঞ্চে আরও বৈধতা পাবে, যেটা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। এই প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স বলতে ঠিক কি বোঝাচ্ছে ওরা? মানে সহজ কথায়, ইসরায়েলের যে শক্তি দেখানোর ক্ষমতা বা প্রয়োজনে বল প্রয়োগের ইচ্ছা, যা শত্রুদের আক্রমণ থেকে আটকায়, এই স্বীকৃতি সেই ধারণাকে দুর্বল করবে। কারণ এটা ফিলিস্তিনিদের রাজনৈতিক অবস্থানকে জোরদার করছে, তাদের দাবিকে আন্তর্জাতিক বৈধতা দিচ্ছে, ফলে ইসরায়েলের একতরফা কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ কমে যেতে পারে। বুঝতে পারছি। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া কি? শুধু স্বাগত জানানো নাকি আরও কিছু? ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা এর দিক থেকে দেখলে তো এটা অবশ্যই একটা বড় কূটনৈতিক সাফল্য। তারা এটাকে বহু প্রতীক্ষিত বলছে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রমাণ হিসেবে দেখছে। হুম। তবে কিছু সূত্র বলছে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও আছে। অনেকে ভাবছেন এই স্বীকৃতি যতক্ষণ না মাটিতে কিছু বদলাচ্ছে, মানে ধরুন বসতি স্থাপন বন্ধ হচ্ছে বা গাজার অবরোধ উঠছে, ততক্ষণ এর দাম কতটা। বাস্তব পরিবর্তনটাই আসল কথা। ঠিক। আবার কেউ কেউ আশা করছেন এই স্বীকৃতি হয়তো আন্তর্জাতিক অপরাধ আদালত, মানে আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালানোর পথটা আরও সহজ করবে। আইসিসির ব্যাপারটা একটু খুলে বলুন। ওখানে তো মূলত যুদ্ধাপরাধ, গণহত্যার মতো মারাত্মক অভিযোগের বিচার হয়। হ্যাঁ, ঠিক তাই। ফিলিস্তিন তো ইতিমধ্যেই আইসিসির সদস্য। এখন রাষ্ট্র হিসেবে আরও দেশের স্বীকৃতি পেলে ওদের দায়ের করা মামলাগুলোর আন্তর্জাতিক ওজন বাড়বে বলে মনে করা হচ্ছে। কিছু আইনি বিশ্লেষক বলছেন এটা ইসরায়েলের উপর আইনি চাপ বাড়াতে পারে, যদিও এর ফলাফল পেতে সময় লাগবে। ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অবস্থানটা তাহলে কি দাঁড়াচ্ছে? একদিকে সদস্য দেশগুলো স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে ইইউ নিজে সরাসরি কিছু বলছে না। আপনি ইইউর উচ্চ প্রতিনিধি কাজা কালাসের কথা বলছিলেন। হ্যাঁ, কাজা কালাসের মন্তব্যটা বেশ বুঝে শুনে করা। উনি বলেছেন স্বীকৃতি দ্বিরাষ্ট্র সমাধানকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, কিন্তু এটা যুদ্ধ থামাবে না। এটা আসলে ইইউর একরকম ব্যালেন্স করার চেষ্টা। মানে হলো তারা সদস্য দেশগুলোর সার্বভৌম সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে, আবার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তাদের পুরনো যে অঙ্গীকার, সেটাও ধরে রাখছে। কিছু ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ বলছে ইইউ আসলে দেখতে চাইছে এই ঢেউটা কোথায় গিয়ে থামে, এর আসল প্রভাব কি হয়। তারপর হয়তো তারা একটা সমন্বিত নীতি নেবে। আর আমেরিকা, তাদের তো উভয় সংকট। একদিকে মিত্র ইসরায়েল, অন্যদিকে ইউরোপীয় মিত্ররা অন্য পথে হাঁটছে। ওয়াশিংটনে কি খবর? আমেরিকা এখনও পর্যন্ত দ্বিরাষ্ট্র সমাধানের কথা বললেও একতরফা ফিলিস্তিনি স্বীকৃতির ঘোর বিরোধী। আর ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে তারা তো খুবই অঙ্গীকারবদ্ধ। তবে আমেরিকার কিছু মিডিয়ার বিশ্লেষণ বলছে বাইডেন প্রশাসন ইউরোপের এই পদক্ষেপে কিছুটা হলেও অস্বস্তিতে। এটা তাদের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে নতুন করে ভাবার জন্য একটা চাপ তৈরি করছে। যদিও এখনও আমেরিকার নীতিতে বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা কম, তবে ইউরোপের এই পদক্ষেপ ওয়াশিংটনের ওপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এমনটাই মনে করা হচ্ছে। আরব দেশগুলোর প্রতিক্রিয়া তো বেশ ভালো ছিল, তাই না? হ্যাঁ, আরব লীগ এবং বিভিন্ন আরব দেশ খুব করে স্বাগত জানিয়েছে। তাদের বিবৃতিতে দুটো বিষয় প্রধানত উঠে এসেছে। প্রথমত, তারা মনে করছে ইউরোপ দীর্ঘদিনের একপেশে নীতি থেকে সরে আসছে, যেটা ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচারের দিকে একটা পদক্ষেপ। আর দ্বিতীয়ত, তুলবে। এবার তাহলে আসি সবচেয়ে জরুরি প্রশ্নে। এই স্বীকৃতির আসল প্রভাবটা কি?
প্রতীকী গুরুত্ব তো আছে বুঝলাম, কিন্তু বাস্তবে কি বদলাতে পারে? দেখুন, প্রতীকী গুরুত্বটাকে কিন্তু ছোট করা যাবে না। এটা ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতি আন্তর্জাতিক সমর্থন, তাদের মনোবল বাড়ানোর জন্য খুবই জরুরি। এর মানে হল, বিশ্ব বলছে ফিলিস্তিন শুধু একটা বিতর্কিত এলাকা নয়, বরং একটা সম্ভাব্য রাষ্ট্র যার নিজস্ব অধিকার আছে। ঠিক। কিন্তু এর বাইরে বাস্তব প্রভাবের বিষয়টা বেশ জটিল। যেমন? কী ধরনের সম্ভাবনার কথা বলা হচ্ছে সূত্রগুলোতে? কিছু সম্ভাবনা তো অবশ্যই আছে। যেমন কয়েকটি দেশের বিশ্লেষণে বলা হচ্ছে এই স্বীকৃতি ফিলিস্তিনের জন্য বিভিন্ন দেশে পুরো দূতাবাস খোলা, আন্তর্জাতিক চুক্তি সই করা, ধরুন বাণিজ্য বা সাংস্কৃতিক বিনিময় চুক্তি বা দ্বিপাক্ষিক সাহায্য পাওয়া, এই পথগুলো সহজ করতে পারে। আচ্ছা, আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতিনিধিত্বের মর্যাদা বাড়তে পারে। কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে যে এটা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে হয়তো অভ্যন্তরীণভাবে শক্তিশালী হতে বা শাসন ব্যবস্থার উন্নতিতে মন দিতে উৎসাহিত করতে পারে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু আসল সমস্যাগুলো, সেগুলো তো পাহাড় প্রমাণ। সীমানা ঠিক নেই, পশ্চিম তীর বসতিতে ভরে গেছে, গাজা কার্যত অবরুদ্ধ, বিধ্বস্ত। এই স্বীকৃতি কি এগুলোর কোনো সমাধান দেবে? ঠিক এখানেই তো আসল চ্যালেঞ্জটা। আমাদের হাতে থাকা প্রায় সব সূত্রই কিন্তু একমত যে স্বীকৃতি কোনো ম্যাজিক সমাধান নয়। যতক্ষণ না ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ হচ্ছে, গাজার অবরোধ উঠছে, আর ফিলিস্তিনের দুটো অংশ পশ্চিম তীর আর গাজা রাজনৈতিকভাবে এক হচ্ছে, ততক্ষণ একটা বাস্তব রাষ্ট্রের রূপ পাওয়া প্রায় অসম্ভব। সীমানা নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা, জেরুজালেমের ভবিষ্যৎ, এই যে মৌলিক বিষয়গুলো, এগুলোর সমাধান ছাড়া শুধু স্বীকৃতি তো কাগজেই থেকে যাওয়ার ভয় থাকে। একটা রিপোর্টে খুব ভালো বলেছে, স্বীকৃতি দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে হাঁটার জন্য পথটা তো তৈরি থাকতে হবে। তাহলে এই প্রশ্নটা আরও জোরদার হচ্ছে, ইউরোপের দেশগুলো ঠিক এখনই এই পদক্ষেপটা নিল কেন? যেখানে বাস্তব সমস্যার সমাধান এত কঠিন, সেখানে এই প্রতীকী পদক্ষেপের কারণটা কি? আসলে বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করেছে বলে মনে হচ্ছে। বিভিন্ন সূত্রে এটাই উঠে আসছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ নিঃসন্দেহে গাজায় সাম্প্রতিক যুদ্ধের ভয়াবহতা। হ্যাঁ, ক্ষয়ক্ষতির পরিমাণটা ছিল মারাত্মক। বেসামরিক মানুষের মৃত্যু, বিশেষ করে শিশু আর নারীদের মৃত্যুর সংখ্যা, আর ধ্বংসযজ্ঞের যে ছবি ইউরোপের মিডিয়ায় এসেছে, তা সাধারণ মানুষ আর সরকার দুজনের উপরেই গভীর প্রভাব ফেলেছে। জনমতের চাপ কতটা ছিল? বেশ ভালোই ছিল। আমাদের হাতে থাকা কয়েকটা রিপোর্ট বলছে ইউরোপের বড় বড় শহরে ফিলিস্তিনের সমর্থনে লাগাতার বিক্ষোভ হয়েছে। মানবাধিকার সংগঠন, এনজিও, এমনকি অনেক একাডেমিক, শিল্পী, তারাও সরকারকে চাপ দিয়েছেন স্বীকৃতির জন্য। এই জনমতকে উপেক্ষা করা সরকারগুলোর জন্য কঠিন হয়ে পড়ছিল, বিশেষ করে যখন মানবাধিকার আর আন্তর্জাতিক আইনের প্রশ্ন আসছে। আর ওই যে দ্বিরাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সেটাও কি একটা বড় কারণ? হ্যাঁ, এটাকেও অনেক বিশ্লেষক খুব গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন। যেভাবে বসতি বাড়ছে, তাতে পশ্চিম তীরের জমি এতটাই খণ্ডিত হয়ে পড়ছে যে একটা স্বাধীন, টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গড়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে। শান্তি আলোচনারও তো কোনো লক্ষণ নেই। একদম। এই পরিস্থিতিতে অনেক ইউরোপীয় নীতি নির্ধারক হয়তো মনে করছেন, দ্বিরাষ্ট্র সমাধানকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবে এই স্বীকৃতি দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। একটা থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে এটাকে হতাশার কূটনীতি বা ডিপ্লোমেসি অফ ডেসপারেশন, অন্য সব পথ বন্ধ দেখে এটাই শেষ চেষ্টা আর কি। তাহলে সব মিলিয়ে দেখলে ইউরোপীয় দেশগুলোর এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া, এটা বিশ্বকূটনীতিতে একটা বেশ বড়সড় মোড়। ফিলিস্তিনিদের জন্য এটা লম্বা লড়াইয়ের পর পাওয়া এক ধরনের বৈধতা, যা তাদের আশা দিচ্ছে। আর ইসরায়েলের জন্য? ইসরায়েলের জন্য এটা একটা কূটনৈতিক ধাক্কা তো বটেই, এবং তারা এটাকে তাদের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেও দেখছে। আর ইউরোপ নিজে, তাদের জন্য এটা কি? সূত্রগুলো কি বলছে? ইউরোপের জন্য এটা একই সঙ্গে একটা নৈতিক অবস্থান, আবার একটা ভূ-রাজনৈতিক বাজি। একদিকে তারা আন্তর্জাতিক আইন, মানবাধিকারের প্রতি নিজেদের দায়বদ্ধতা দেখাচ্ছে, অন্যদিকে তারা আশা করছে এই পদক্ষেপ হয়তো মরে যাওয়া শান্তি প্রক্রিয়াকে নতুন জীবন দেবে। কিন্তু এটা একটা বাজি, তাই না? হ্যাঁ, এটা একটা বাজি, কারণ এর সাফল্য নির্ভর করছে অনেকগুলো যদি কিন্তুর ওপর, বিশেষ করে মাঠের বাস্তবতায় কোনো পরিবর্তন আনা যাবে কিনা তার উপর। আমাদের সূত্রগুলো কিন্তু এই ঝুঁকির কথাটা বারবার মনে করিয়ে দিচ্ছে।
ঠিক। তাহলে মূল প্রশ্নটা তো রয়েই গেল, এই স্বীকৃতি কি শেষ পর্যন্ত শুধুই প্রতীকী হয়ে থাকবে, নাকি এটা সত্যিই শান্তির পথে কোনো নতুন আলোচনার দরজা খুলতে পারবে? এই বিতর্কের মধ্যেই এখন ইউরোপ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় ঘুরপাক খাচ্ছে। এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা স্পষ্ট হচ্ছে। এই যে কূটনৈতিক পদক্ষেপ আর মাটির বাস্তবতার মধ্যে একটা বিরাট ফারাক, এই ঘটনাটা সেটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সূত্রগুলো ঘেঁটে আমরা দেখলাম এর প্রতীকী গুরুত্ব এনর্ম, কিন্তু বাস্তব প্রভাব এখনও বেশ অনিশ্চিত। এবং এখানেই একটা গভীর চিন্তার বিষয় উঠে আসছে, যা আমাদের সূত্রগুলোতেও পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে। যখন আন্তর্জাতিক রীতিনীতি বা কূটনীতি বাস্তব পরিস্থিতি থেকে এতটা দূরে চলে যায়, তখন তার কার্যকারিতা নিয়ে তো প্রশ্ন ওঠে, তাই না? অবশ্যই। এই স্বীকৃতিগুলো দীর্ঘমেয়াদে ক্ষমতার ভারসাম্য, শান্তি আলোচনার গতিপথ, এমনকি আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা, এগুলোকে কিভাবে প্রভাবিত করবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো আমাদের আরও অনেক দিন অপেক্ষা করতে হবে, আর পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। নিঃসন্দেহে। তবে এটা স্পষ্ট যে ইউরোপের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য সংকট এবং আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করল। এর শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।